না হয়ে থাকে, তাহলে এটাকে নতুন করে আমরা ঘরানার নাম দেবো কেন? এই প্রসঙ্গেই বলা হচ্ছে যে ঘরানাটা প্রথমে আসছে কিভাবে। ঘরানার বলতে আমরা এখন কি বুঝি, পরিচয়, যেমন আমাদের বংশ পরিচয়, সেরকম আপনার কি ঘরানা, সে ঘরানাটা যে একটা স্কুল অফ মিউজিক, সেই থেকে বোঝেন একটা স্টাইল। এখন ঘরানার মধ্যে হচ্ছে কি যে আসল যে শিক্ষা যে ঘরানা থেকে আসছে, এখন সেইটা শিখার পর তার নিজের সাধনা এবং দক্ষতা, তার নিজের আরো কিছু অন্যরকম বাজ সৃষ্টি করে তার মধ্যে একজন শিল্পী, তার মধ্যে নানা রকম বাদন পদ্ধতি বা কৃষ্টি বলো যা কিছু সেগুলো আসতেই পারে। আচ্ছা, অর্থাৎ তার যে নিজের ইমাজিনেশন, হ্যাঁ, কল্পনা, শিল্পীর কল্পনা। তো সেইটার সম্বন্ধে বলা হচ্ছে যে যতগুলো ঘরানা আছে, বিষ্ণুপুর বলো, জয়পুর বলো, গোয়ালিয়র, পাতিয়ালা, যাই বলো, সবই কিন্তু অ্যাকচুয়ালি সে শ্রেণী ঘরানা, তানসেনের, দিল্লির ইয়ে থেকেই সমস্ত আসলে আসে। বিষ্ণুপুর ঘরানার সেই আগেকার দিনে সেই শ্রেণী ঘরানার কিছু কিছু প্রভাব থাকবে। এইবারে যে ব্যাপারটা হচ্ছে কি যে এই বিষ্ণুপুর ঘরানার যে রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, মানে যার কাছে আমার বাবা শিখেছেন, তো রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় যখন প্রথম কলকাতায় আসেন, তো সেই সময়তে কলকাতাতে ওই সৌরেন্দ্রমোহন ঠাকুর, যতীন্দ্রমোহন ঠাকুর, এনাদের বাড়িতে উনি গৃহ শিক্ষক হিসেবে ছিলেন। তো সেই সময়তে উনি ওনাদের বাড়িতে ওই লখনৌর যিনি সুরভার স্রষ্টা গোলাম মোহাম্মদ খাঁ, তার ছেলে সাজ্জাদ মোহাম্মদ খাঁ, তো তার কাছে উনি শিখতেন। সেই সাজ্জাদ হোসেন খাঁ, তো তার তো ওই লখনৌ বা গোয়ালিয়র সমস্ত মিক্স ঘরানার সুরভার, রবাব, এই সমস্ত পদ্ধতি উনি শিখেছেন। আর শুধু তাই নয়, এটাও শোনা গেছে যে এনাদ খাঁ সাহেবের বাবা ইমদাদ খাঁ সাহেব, তিনিও সেখানে বসে বসে ও মোহাম্মদ আর কি সাজ্জাদ মোহাম্মদের বাজনা উনি শুনতেন। তো শুনে শুনে উনি অনেক জিনিস শিখেছেন। তো শিল্পী শুধু সাক্ষাৎ শিখলেই তো সব কিছু হয় না, শুনে শুনে অনেক সময় শেখা যায়। বাকি যে ঘরানাগুলো আছে সেটা যদিও বা শ্রেণী ঘরানা থেকে আসছে, কিন্তু তাদের ইম্প্রোভাইজেশন বলো বা তাদের কল্পনাই বলো বা তাদের শিক্ষা দিককেই বলো, এখন শিল্পী তো এক জায়গায় থেমে থাকে না, শিল্পী নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকবে। এই সব মিলিয়ে মিশে একটা নানা রকমের একটা ঘরানার একটা প্রভাব এসে পড়ে। এবং ঘরানার স্টাইলেও আলাদা আস্তে আস্তে তার পরিবর্তন আসে, উন্নতি হয়, এরকম আছে। এখন আপনার কাছে আমরা যেটা জানতে চাইবো সেটা হলো বিষ্ণুপুর ঘরানার বৈশিষ্ট্যটা, মানে তার গানেতে হোক বা তার বাজনাতে হোক, তার বৈশিষ্ট্যটা কি? এবং যদি কোনো শিক্ষার্থী জানতে চায় যে সেনিয়া ঘরানা থেকে বা অন্যান্য কোনো ঘরানা থেকে বিষ্ণুপুর ঘরানার বাজনাটাকে সে বা গানটাকে সে কি আলাদা করে কি করে চিনে নেবে, এটা যদি একটু উদাহরণ দিয়ে বলো। বিষ্ণুপুর ঘরানাটা ওটা প্রধানত ওরা ধ্রুপদের উপরই বেশটা বেশি জোর দিয়েছে। এবং সেই ধ্রুপদটা যেমন আমাদের ডাগারদের ঘরানাতে যে একটু গমক এবং এর বেশি একটু হলপ টান দিয়ে বেশি কাজগুলো করে, বিষ্ণুপুরে সেটা একটু সহজ সরল ভাবে আগিয়েছিল, সহজ সরল ভাবে, এবং ধ্রুপদটার উপরে বেশ করি ওরা বেশি খেয়াল গান তখন খুব বেশি ছিল না। প্রায় সব ঘরানাতেই প্রথমে এসেছে কণ্ঠসঙ্গীত আর তারপর যন্ত্রসঙ্গীত। তাই শ্রোতা বন্ধুরা, এখন আপনাদের শোনাচ্ছি বিষ্ণুপুর ঘরানার এক বিখ্যাত শিল্পী স্বর্গীয় সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বাগেশ্রী রাগে আলাপ। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই রেকর্ডিংটি যখন করা হয়েছিল তখন সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বয়স প্রায় 82 বছর। আর এই যে রেকর্ডিং আপনাদের শোনাচ্ছি, এর থেকেই আপনারা বিষ্ণুপুর ঘরানার আলাপের সম্বন্ধে একটা ধারণা অবশ্যই পাবেন।
বাগেশ্বরীর আগে আলাপ শুনলেন সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আবার আমরা ফিরে যাচ্ছি পণ্ডিত মণিলাল নাগের সাক্ষাৎকারে। আচ্ছা, আমি একটু আপনাকে এখানে জিজ্ঞেস করতে চাই, আপনার যা শিক্ষা আপনার পিতার কাছে, সেখানে আপনি শুরুতে আমরা যা শুনেছি যে কিছু গানেরও শিক্ষা করেছেন, আমাদের যদি একটু উদাহরণ দিয়ে বলেন যে ধ্রুপদটা এই বিষ্ণুপুর ঘরানা এইভাবে গাওয়া হতো। তারপরে থেকে আমরা যে এখন বাজাচ্ছি যে কোনো রাগ, তো রাগটা তো মোটামুটি সব ঠিকই থাকে, তো বাজনার স্টাইলের মধ্যে কিছুটা শিল্পীর নিজস্ব চিন্তাধারাও থাকে। যন্ত্রসঙ্গীতে বোল বাঁধির কাজগুলো, কীর্তন কীর্তন এই কাজগুলো, এগুলোতে বেশি করে বিষ্ণুপুর ঘরানা এগুলো দেখানো হয়। তখন এই খেয়াল অঙ্গের বেশি বিস্তার অতটা বেশি দেখানো হতো। সেটাকে একটু বাজিয়ে শুনতে, একটু বাজিয়ে বাজিয়ে বিষ্ণুপুর ঘরানার আগেকার কতগুলো বোলবাণী দিয়ে গাছ আছে, যেমন 3 তালি ধা দিন দিন ধা।
সামনের সপ্তাহে রাগ রং অনুষ্ঠানে বিষ্ণুপুর ঘরানা সম্পর্কে আপনারা আরো কিছু কথা শুনতে পাবেন পণ্ডিত মণিলাল নাগের কাছে।